স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার। অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় আবারও 12 বাংলাদেশিকে আটক করা হয়েছে। সেলাঙ্গার রাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মূলত বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয় তাদের। গ্রেপ্তারকৃতদের একটি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানায় রাজ্য অভিবাসন দপ্তর। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। দেশটির ইমিগ্রেশন বিভাগের হুঁশিয়ারি, অবৈধ অভিবাসন ঠেকাতে অব্যাহত থাকবে অভিযান। জানান কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে মুনা কনভেনশন 2024। আগামী 9 আগস্ট পেনসিলভেনিয়ায় শুরু হবে কনভেনশনটি, চলবে 3 দিন। কনভেনশনে সফল করতে নিউ ইয়র্কে বাইতুল মামুর মসজিদে আয়োজন করা হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা সাউথ জোনের সভাপতি সাফায়াত হোসেন সাফা, পরিচালনা করেন এমদাদুল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ মুনার প্রেসিডেন্ট হারুনুর রশিদ, মুনা কনভেনশনের কনভেনার আরমান চৌধুরী, মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, মতিউর রহমান, আবু ওবায়দা সহ অন্যান্যরা। ইতালিতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের পুনর্মিলনী সাম্পিএআর দারেনা বাংলাদেশ কমিউনিটি জেনেভার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। অনুষ্ঠানে ছোট বড় সবার জন্য আয়োজন ছিল নানা ধরনের খেলাধুলার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসলাম খান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি রিফাতুল উদ্দিন, একরামুল হক মুন্না, শাহাদাত হোসেন, শামসুল হক, সবুজ হাওলাদার, জহিরুল, ফরহাদ রাসেল, সেলিম হাওলাদার, আজম, নাজমুল, আবুল বাশার, এনামুল সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ওমানে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের ওমান হামেইরিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা। মাস্কাটের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সভাটি। অনুষ্ঠানে বখতিয়ার উদ্দিন বাবুকে সভাপতি, ইব্রাহিম বাবুলকে সাধারণ সম্পাদক এবং এস.এম. তানিমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ঘোষণা করা হয় 51 সদস্য বিশিষ্ট কমিটি। কমিটির মেয়াদ 2 বছর। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল করিম, পরিচালনা করেন এম.এস. তানিম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ওমান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এতে আরও উপস্থিত ছিলেন সভাপতি মোস্তফা কামাল পাশা, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, কিবরিয়া হোসাইন চৌধুরী, জমিল উদ্দিন সহ আরও অনেকে। কলকাতায় আবারও রহস্যজনক মৃত্যু হয়েছে এক বাংলাদেশি যুবকের। বুধবার প্রগতি ময়দান এলাকায় পুকুর থেকে উদ্ধার হয়েছে মরদেহ। মৃতের নাম মোহাম্মদ দাউদ হোসেন উপল। 23 বছর বয়সী উপল ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ জানায় কয়েকদিন আগে 4 সঙ্গীকে নিয়ে কলকাতায় গিয়েছিল ওই যুবক। রোববার বাকি বন্ধুরা দেশে ফিরলেও কলকাতায় থেকে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান এক যুবকের পুকুরে ঝাঁপ দিতে দেখে পুলিশকে খবর দেয় তারা। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় উপলকে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ। এই ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে কলকাতা পুলিশ। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফের $21 বিলিয়ন নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধের পর বুধবার রিজার্ভ নেমেছে $20.46 বিলিয়ন। চলতি সপ্তাহে আকুর মে ও জুন মাসের আমদানি বিল বাবদ $1.42 বিলিয়ন পরিশোধ করেছে বাংলাদেশ। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পায় বাংলাদেশ। গেল 30 জুন বিদেশি মুদ্রা রিজার্ভ উন্নীত হয়েছিল $21.78 বিলিয়ন। এর 10 দিনের মধ্যেই IMF হিসাব পদ্ধতি BPM-6 অনুসারে বর্তমানে রিজার্ভ আবারও 20 বিলিয়নের ঘরে নেমেছে। আকু হলো একটি আন্তদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ সহ 8 রাষ্ট্রের মধ্যেকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানীতে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি 2 মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। ভারত থেকে পণ্য আসার প্রবণতা কমেছে, তারপরও প্রায় 1 যুগ পর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করেছে বেনাপোল স্থলবন্দর। লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি আদায় হয়েছে 216 কোটি টাকা। কাস্টমস কর্মকর্তাদের দাবি, ওজন স্কেলে কারচুপি বন্ধ আর ডলারের দাম বৃদ্ধির কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। পণ্য আমদানিতে বরাবরই ব্যস্ত সময় পার করে বেনাপোল স্থলবন্দর। সরকারি মেগা প্রকল্পের সরঞ্জাম তো বটেই, ফেব্রিক্স, পচনশীল পণ্য, মোটর পার্টস ও শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যবহার হয় এই বন্দর।
তারপরও রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে দুশ্চিন্তা ছিল কর্মকর্তাদের। এবার সে জটিলতা কেটেছে। 2023-24 অর্থ বছরে লক্ষ্যের চেয়ে 216 কোটি টাকা বেশি আদায় করেছে বেনাপোল কাস্টমস হাউস। আমদানি হয়েছে 17,21,780 টন পণ্য। অন্যান্য বছরের তুলনায় পণ্য আমদানি কম হলেও রেকর্ড রাজস্ব কিভাবে আদায় হলো তা নিয়ে আলোচনা নানা মহলে। বন্দর কর্তৃপক্ষ যে জিরো টলারেন্স দেখিয়েছে, যার কারণেই আজকে বেনাপোল বন্দরের রেভিনিউ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য অর্জন হয়েছে। 6-7 মাস ধরে আমদানি কিন্তু অনেক অর্ধেকে নেমে এসছে, কারণ দেশে ডলার বৈদেশিক মুদ্রা সংকট এবং ব্যাংকগুলো এলসি ওপেন করছে না। জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা সেটি এই প্রথম 10 বছর পরে পূরণ হলো। রেট বাড়ার কারণে এখানে রাজস্ব কোটি কোটি টাকা আহরণ হয়েছে। এখানে এটা একটা রাজস্ব বৃদ্ধির কারণ। গত বছরেও বেনাপোল স্থলবন্দরে ওজন স্কেলে কারচুপি নিয়ে বিস্তর অভিযোগ ছিল। রাজস্ব কর্মকর্তাদের দাবি, এখন পণ্যের ওজন নেওয়া হয়েছে অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে। তার উপর ডলারের দাম বাড়ায় আমদানি পণ্য আনতে খরচ হয়েছে বেশি, ফলে বাড়তি রাজস্ব এসেছে কাস্টমস হাউজের হিসেবেও। গত অর্থ বছরের চেয়ে প্রায় 378 কোটি টাকা বেশি আদায় হয়েছে। তো জাতীয় রাজস্ব বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা, আইনের যথাযথ প্রয়োগ এবং সকল কর্মকর্তা কর্মচারীর যে আন্তরিক প্রচেষ্টা, তার ফলেই এ রাজস্ব এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। কাস্টমসের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের যে অটোমেশন সফটওয়্যার এবং ওজন স্কেলের মাধ্যমে যে আমদানিকৃত পণ্যের ওজন পরিমাপে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ পূর্বক সরকারি রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণই এটা অত্যন্ত সহায়ক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। 2023-24 অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 6.5%। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে। আগে গড়ে এই বন্দর দিয়ে প্রতিদিন 3 থেকে 4 ট্রাক আমদানি হলেও বুধবার এসেছে 14 ট্রাক পেঁয়াজ। এদিকে আমদানি বাড়লেও বন্দর এলাকায় দাম কমেনি। স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় জাত বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়, খুচরা দোকানে বিক্রি হচ্ছে 90 টাকা দরে। তবে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। আমদানিকারকরা বলছেন, বাজারে সরবরাহ সংকট থাকায় দাম বাড়ছে। দেশি জাতের দাম বাড়ায় আমদানি বেড়েছে। দেশি জাতের দাম কমে এলে আমদানিও বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আমদানিতে উভয় দেশে চড়া শুল্ক পরিশোধ করতে হচ্ছে। ভারতে যে আমরা পেঁয়াজটা এই সময় নিয়ে আসি, ভারতে পেঁয়াজের দাম কিন্তু কম আছে, কিন্তু এক্সপোর্ট ডিউটি ভারতীয় সরকার দেওয়ার কারণে প্রতি কেজিতে 20 থেকে 25 রুপি তাদের এক্সপোর্ট ডিউটি লাগছে। পেঁয়াজটা 100 টাকা কেজি, 80 টাকা কেজি, আসলে এটা কোনোদিন হওয়া সম্ভব না। এটা এখনকার বাজারে সর্বোচ্চ দাম থাকা উচিত 50 থেকে 55 টাকা। 2050 সালে বিশ্বের জনসংখ্যা হবে 970 কোটি। জাতিসংঘের তথ্য বলছে, এই শতকেই মানুষের সংখ্যা স্পর্শ করবে 1000 কোটির ঘর। তবে কয়েকটি দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমায় আছে উদ্বেগও। জাতিসংঘ বলছে 2050 সাল নাগাদ অন্তত 61টি দেশে জনসংখ্যা কমে যাবে। এর মধ্যে 26 দেশে অন্তত 10% মানুষ হ্রাস পাবে। বিশ্বে জনসংখ্যা 800 কোটির ঘর ছুঁয়েছিল 2022 সালের 15 নভেম্বর। বর্তমানে এ সংখ্যা 812 কোটির বেশি। 2011 সালে 700 কোটি স্পর্শ করে মানুষের সংখ্যা। বিশ্বের জনসংখ্যা প্রথম 100 কোটি ছুঁয়েছিল 1804 সালে। এরপর 200 বছরের মধ্যে তা 7 গুণ বেড়ে যায়, আর সবশেষ 100 কোটি বেড়েছে মাত্র 11 বছরে। সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ চীন ও ভারত। দেশ দুটির প্রত্যেকটিতে 140 কোটির বেশি মানুষ বসবাস করে। তবে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও চীনের ক্ষেত্রে চিত্রটা বিপরীত। দেশটিতে সন্তান জন্মদানে ব্যাপক অনীহার কারণে কমছে মানুষের সংখ্যা। এই শতকের শেষ নাগাদ চীনের জনসংখ্যা নেমে যেতে পারে 100 কোটির নিচে। জাতিসংঘের তথ্য বলছে, গত 2 শতকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল যে জনসংখ্যা, আগামী কয়েক দশকে তাতে লাগাম পড়বে। মানুষের সংখ্যা 900 কোটি ছুঁতে লাগবে 15 বছর। 2050 সালে দাঁড়াবে 970 কোটি, আর 2100 সালে জনসংখ্যা হবে 1090 কোটি। 2050 সাল নাগাদ বিশ্বের অন্তত 61টি দেশে কমবে জনসংখ্যা। এর মধ্যে 26টি দেশ কমপক্ষে 10% বাসিন্দা হারাবে। জাপান, ক্রোয়েশিয়া, লাটভিয়া, সার্বিয়া, মলদোভা, হাঙ্গেরি ও ইউক্রেনে কমতে পারে 15% পর্যন্ত। বেশ কয়েকটি দেশের সরকার প্রণোদনা দেয়া সহ নানা উদ্যোগ নিয়েও সন্তান জন্মদানে মানুষের আগ্রহ বাড়াতে পারছে না।
1989 সালের 11 জুলাই 500 কোটি স্পর্শ করে পৃথিবীর জনসংখ্যা। এরপর থেকেই প্রতি বছর 11 জুলাই জাতিসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।